দর্শক, ব্যাংক খাত নিয়ে বিস্তারিত আলোচনার জন্য আজ আমাদের সাথে আছেন বিআইআইএসএস এর গবেষণা পরিচালক ডক্টর মাহফুজ কবির। স্টুডিওতে আপনাকে স্বাগত। প্রথমে যে প্রশ্নটা আপনাকে করতে চাই সেটা হলো, ব্যাংকিং খাত নিয়ে সরকার তো বিভিন্ন ধরনের উদ্যোগ নিয়েছে, বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে বিভিন্ন ধরনের কার্যক্রম হাতে নেওয়া হয়েছে। সার্বিকভাবে ব্যাংকিং খাতের উন্নয়নের যে কার্যক্রমগুলো নেওয়া হয়েছে কিভাবে দেখছেন? হ্যাঁ, আসলে ব্যাংক খাত নিয়ে সরকারের প্রথম দিক থেকে কিন্তু চিন্তা ছিল এবং নির্বাচনী ইশতেহারে কিন্তু পরিষ্কার করে বলা আছে যে ব্যাংকের যে সুশাসন, ব্যাংক খাতের পুনরুদ্ধার, এখানে যে অর্থ পাচার হওয়া তো সেগুলো নিয়ে ব্যবস্থা নেওয়া, সেগুলো ফেরত আনা এবং সার্বিকভাবে আসলে পুরো ব্যাংক খাতের যাতে ইমেজ বৃদ্ধি এবং একই সঙ্গে যে যাতে অর্থনীতিতে অবদান রাখতে পারে সেগুলো নিয়ে বিস্তারিত তারা কর্ম পরিকল্পনা করবে। এবং পরবর্তী সময়ে যখন একটা মহাকৌশল প্রণীত হলো, যেটা এই গত মাসের 18 তারিখে একনিকে অনুমোদিত হয়েছে, তো সেখানেও কিন্তু এটা নিয়ে বলা আছে। আর এর পাশাপাশি যে আগামী অর্থবছরের বাজেটের কিন্তু পরিষ্কার করে কতগুলো নির্দেশনা আছে, কিন্তু মূল কথাটা হচ্ছে যে ব্যাংকের যে এখন পুনরুদ্ধারের যে বিষয়টা সেটি সবচেয়ে ইম্পর্টেন্ট এবং এটা খুবই একটা দুর্বল অবস্থাতে আছে, এটা বাস্তবতা। অল্প কিছু ব্যাংক ভালো অবস্থাতে আছে, 10-12টা ব্যাংক, বাকি ব্যাংকগুলোর কিন্তু আর্থিক অবস্থা যেমন ভালো নয় তেমন করে তাদের যে পুনর্গঠন এবং এখানে যে অনেক বিতর্ক হয়েছে এবং সম্মিলিত ইসলামী ব্যাংক থেকে শুরু করে এখানে আমরা এখন ইসলামী ব্যাংকের সমস্যা দেখছি, বিতর্ক দেখছি, তো এই বিষয়গুলো এখন প্রধান। তো আমার কাছে মনে হয় কি যে সরকারের হয়তো অনেক পরিকল্পনা আছে, কিন্তু বাস্তবতাটা হচ্ছে যে এই কেন্দ্রীয় ব্যাংকে এখানে আর্থিক সহায়তা, তারপরে একই সঙ্গে যে প্রশাসনিক দায়িত্ব নিতে হচ্ছে এবং এই বিষয়গুলো আসলে আমরা প্রত্যাশা করিনি। আমরা ধারণা করেছিলাম যে ব্যাংক খাতের হয়তো অস্থিরতার দিন চলে গেছে, কিন্তু এখন মনে হচ্ছে যে না, অস্থিরতা কিন্তু দিন দিন আবার বাড়ার একটা ঝুঁকি তৈরি হয়েছে। নতুন করে আসলে কিছু অস্থিরতা এখানে যুক্ত হচ্ছে। হ্যাঁ, অবশ্যই যে ইসলামিক ব্যাংকে কেন্দ্র করে যেটা হয়েছে, তো সেটার অনেক ব্যাখ্যা আছে। না, এটা অত্যন্ত এটা বাস্তব সত্য যে ইসলামিক ব্যাংকের উপরে যে অত্যাচার হয়েছে সেটা পৃথিবীর ইতিহাসে হয়তো ব্যাংকগুলো দিকে যদি আমরা তাকাই, এই ধরনের অত্যাচার তো মনে হয় না খুব বেশি হয়েছে। মানে এখানে যে লুটপাট থেকে শুরু করে যে এখানে যে যত রকমের অনিয়ম আছে, তো সব কিছুরই পরীক্ষাগার ছিল আমার মনে হয় যে ইসলামী ব্যাংক। এখন সেইখান থেকে তো এই অন্তর্বর্তী সরকারের সময় কিছুটা উদ্যোগ নেওয়া হয়েছে, কিন্তু পুরোপুরি যে সবল হয়েছে বা পুনরুদ্ধার হয়েছে বিষয়টা এরকম না। আবার এই সরকারের সময়েও কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে নানান ঘটনা, এটার কারণে কিন্তু আবার বারবার শিরোনাম হচ্ছে প্রতিদিন এই ইসলামী ব্যাংক এবং সেখানে সচেতন গ্রাহক, তারপরে আমানতকারী, তো তার বিভিন্ন ব্যানারে কিন্তু এখানে আন্দোলন হচ্ছে। তো এখানে এই বিতর্ক আসলে পিছু ছাড়ছে না। আবার অন্যদিকে আর্থিক যে দুর্বলতা, সেটার কারণে দফায় দফায় দুইবার 2,500 করে 5,000 কোটি টাকা দেওয়া হলো এবং এটা একটা চলমান প্রক্রিয়া অবশ্য, কিন্তু মূল বিষয়টা হচ্ছে যে এখানে এটা খুবই একটা মানে স্পর্শকাতর ব্যাংক, এটা আমাদের মনে রাখতে হবে। এবং যেহেতু শাখার সংখ্যা বা এদের যাদের আমানত, তারপরে সম্পদ, প্রত্যেকটার দিক থেকে এত অত্যাচারের পরেও কিন্তু এই ব্যাংক কিন্তু সব দিক থেকে বড়, মানে প্রাইভেট এবং পাবলিক দুটো মিলে। তো সুতরাং এখানে আবার একই সঙ্গে যে ট্রেডিং এবং রেমিটেন্স ইনফ্লো, দুইটা জায়গাতে এই ব্যাংক কিন্তু খুবই ইম্পর্টেন্ট রোল প্লে করে। তো সব মিলিয়ে আমি মনে করি যে এই ব্যাংকে বা যে কোনো ব্যাংক, তো সেই জায়গাতে আসলে কোনো ধরনের যে যাতে ইস্যু তৈরি না হয়, অস্থিরতা না হয়, সেই জন্য সরকারকে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে। এখানে শুধুমাত্র বাংলাদেশ ব্যাংকের যে দায়িত্ব, বিষয়টা এরকম নয়, সার্বিকভাবে আমাদের পরিকল্পনার মধ্যে যে আর্থিক খাত যেহেতু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা খাত, তো এই খাতে যেন কোনো বিতর্ক না হয় বা কোনো ধরনের যে বিক্ষোভ, এগুলো তো আমরা আসলে দেখিনি আগে সেরকম। তো এখন এই যেগুলো দেখতে পাচ্ছি এবং খুব দ্রুত যদি সমাধান না হয় তাহলে কিন্তু এই অস্থিরতা পুরো আর্থিক খাতে ছড়িয়ে যাবে। আচ্ছা, আপনি আর্থিক খাতের অস্থিরতার কথা বলছিলেন। আমরা তো দেখি যে ব্যাংকিং খাতে এখনও প্রায় 5,88,000 কোটি টাকার মতো খেলাপি ঋণ রয়েছে। এই কালচার থেকে আসলে কবে বের হতে পারবে দেশ? হ্যাঁ, এখন এই 5,88,000 কোটি টাকা সেটি হলো আমাদের ঠিক মানে হ্যাঁ খেলাপি ঋণ, কিন্তু প্রায় অনাদায়যোগ্য এরকম কিন্তু প্রায় 5.5 লক্ষ কোটি টাকা। তার মানে হলো যে ব্যাংক খাতের যে এখন আমরা যে অগ্রসর হতে পারছি না এটা নিয়ে, এবং একই সঙ্গে যে ঋণের সুদের হারটা কমাতে পারছি না, তো এটার মূল কারণ হচ্ছে যে বিপুল পরিমাণে খেলাপি ঋণ। এখন বলা হচ্ছে যে এটাকে এমনভাবে একটা ক্লাসিফাই করতে যাতে এটা ব্যাংকের ক্ষতি হিসেবে হয়তো নেওয়া যায়। তাহলে কি এই টাকাটা কখনোই আর ব্যাংকিং খাতে ফিরে আসবে না? 5.5 লাখ কোটি টাকার মতো এটা আসলেই খুব দুঃখজনক সত্য যে এটার হয়তো ফেরত আসবে না। এখন এটার আসলে কি হবে তখন? তো এখন এইটা যাদের আসলে দায় এর পিছনে, তারা কিন্তু এখন হয়তো কেউ জেলে আছে, আবার অনেকে বাইরে আছে, নাগরিকত্ব পরিত্যাগ করার জন্য আবেদন করছে। তো এগুলো খুবই মানে দুঃখজনক ঘটনা। তো এখন এই টাকার কোনো না কোনো ব্যবস্থা করতে হবে, এটা হলো মূল কথা। ক্ষতি হিসেবে দেখালে ব্যাংকগুলোর অবস্থা, মানে যে ব্যাংকগুলো খুব বেশি লুটপাটের শিকার হয়েছে সেগুলোর মধ্যে আবার এই সম্মিলিত ইসলামী ব্যাংকের কিন্তু কিছু কিছু ব্যাংকও আছে। তো সব মিলিয়ে আমার কাছে মনে হয় কি যে এইটাকে একটা স্পেশাল কেস ধরে একটা ইন্টারন্যাশনাল সাপোর্টের যদি আমরা একটু অ্যাপিল করি, মানে বিশেষ করে বাসেল, তো তাদের ওইখান থেকে কিছু আছে এবং একই সঙ্গে অন্যান্য যে সমস্ত আর্থিক সংগঠনগুলো আছে, তো তাদের মাধ্যমে আমার মনে হয় কি যে এটার কোনো একটা সুরাহা করতে হবে যে কীভাবে এটাকে হ্যান্ডেল করলে ব্যাংক খাতও যেমন পুনরুদ্ধার হবে এবং একই সঙ্গে
যে এই দ্বিতীয়বার এই ধরনের যাতে কোনো ধরনের ঘটনা না ঘটে তার জন্য আমাদের নীতিগত নির্দেশনা দরকার। তো এইভাবে করে ব্যাংক খাতটাকে আরও দাঁড় করাতেই হবে, যত দ্রুত করা যায় তত আসলে অর্থনীতির জন্য মঙ্গল। কয়েকদিন আগে আপনি হয়তো শুনেছেন যে গভর্নর বলেছে যারা বাংলাদেশ থেকে অর্থ পাচার করেছে তাদেরকে শান্তিতে থাকতে দিবেন না। শুধু কি তাদের শান্তি বিনষ্ট করবেন, নাকি অর্থ পুনরুদ্ধার কিংবা অর্থ ফেরত আনার কোনো কার্যকর কোনো উদ্যোগ আপনি দেখতে পাচ্ছেন? এখন শান্তি অশান্তি সেগুলো হচ্ছে যে কে কিভাবে নেয়, তার কারণ অনেক সময় জেলে বসেও মানুষ হয়তো শান্তিতে ঘুমায়, আবার রাজপ্রাসাদে বসেও কিন্তু তখন শান্তি থাকে না। এখন এইভাবে আসলে শান্তিতে থাকতে দেবো না এটা বললে জিনিসটা কিন্তু সুনির্দিষ্ট না। আমাদের মূল বিষয়টা হচ্ছে আইন কি আছে এবং সেটার প্রয়োগটা যথাযথ হচ্ছে কিনা এবং তার ফলে আসলে অর্থটা ফেরত আসছে কিনা। ইতিমধ্যে সাইপ্রাসে আমরা দেখলাম যে একটা বাড়ি বিক্রি করা, তো এসালাম গ্রুপের, তো সেটা হচ্ছে, এটা একটা লিগাল প্রসিডিউরের মধ্যে চলে গেছে। আমার ধারণা যে এখান থেকে হয়তো ইতিবাচকভাবে আমরা খুব তাড়াতাড়ি অর্থ ফেরত আনতে পারবো। আবার কিছু কিছু দেশ আমাদেরকে হয়তো সহযোগিতা করবে, কিন্তু সার্বিকভাবে আমাদের সারা পৃথিবীর যে উদাহরণ, সেখানে দেখা গেছে যে 10-15 বছরের আগে আসলে এর কোনো ভালো ফলাফল আসে না। অনেক দীর্ঘসূত্রিতা আছে, প্রমাণ উপস্থাপন করতে হয়। তো এগুলো জোগাড় করাটা কিন্তু অনেক কঠিন একটা ব্যবসা এবং সমসাপেক্ষ। তো এগুলো সব কিছু মাথায় রেখে যদি সরকার লেগে থাকে, তাহলে আমার ধারণা যে কিছু ভালো ফলাফল আসবে এবং লেগে থাকার অন্য কোনো বিকল্প নেই। সরকারের একটা কমিটমেন্ট আছে, তারা বলেছে যে এই পাচার হওয়ার অর্থ ফেরত আনবে, তো সেই জায়গাতে সাফল্য তাদের দেখাতেই হবে। তো সুতরাং এইরকম একটা জায়গা থেকে সম্পূর্ণভাবে আমি মনে করি যে বাংলাদেশ ব্যাংক বা অন্য কেউ একটা কিছু তৈরি করুক আর কি, যে একটা কোনো হয়তো কমিটি যাদের কাজই হবে শুধু এটাতে লেগে থাকা। তো এইভাবে করলে আমি মনে করি যে চেষ্টা করলে অসম্ভব তো কোনো কিছু নয়। তো এই টাকা ফেরত আনতে হবে এবং শাস্তি দিতে হবে আইন অনুযায়ী। প্রয়োজনে আইন পরিবর্তন করতে হবে, স্পেশাল ট্রাইব্যুনাল করতে হবে, যা কিছুই হোক না কেন এই অর্থনীতি আদালতকে দিয়ে কিছু হবে না। মানে এটা আমার বাস্তব যেটা অভিজ্ঞতা থেকে যেটা বলছি। তো এই কারণেই একটা আলাদা করে ট্রাইব্যুনাল আমরা করে যেন এই অর্থ উদ্ধারের জন্য প্রয়োজনীয় তথ্য জোগাড় করা, প্রমাণ জোগাড় করা এবং সেটা যাতে এদের মাধ্যমেই আসে, মানে এমনভাবে আমরা আইনটাকে হয়তো সাজাবো যাতে করে আসলে অপরাধীদের শাস্তি দিতে পারি। তো এইভাবে করে যে আমরা অগ্রসর হই, আমি মনে করি যে অবশ্যই সেখানে একটা ভালো ফলাফল আমরা পাবো। আবার ইসলামী ব্যাংক প্রসঙ্গে একটু আসতে চাই। ইসলামী ব্যাংকের যে আগের যে পরিচালনা পর্ষদ ছিল সেটা তো ভেঙে দেওয়া হলো, একজন নির্বাহী পরিচালকের দায়িত্ব দেওয়া হয়েছে। কি আশা করছেন নতুন করে ইসলামী ব্যাংকে আবার ঘুরে দাঁড়াতে পারবে, কিংবা যারা গ্রাহক রয়েছে তাদের প্রত্যাশার কতটুকু পূরণ করতে পারবে এই পরিচালক? ইসলামী ব্যাংকে ঘুরে দাঁড়াতেই হবে, এটা হলো মূল কথা। তার কারণ পুরো ইন্টারন্যাশনাল অ্যাটেনশন কিন্তু এখন ইসলামী ব্যাংকের দিকে। আবার দেশের ভিতরে যারা গ্রাহক রয়েছেন, যারা ব্যবসায়ী রয়েছেন বা যারা রেমিটেন্স সেন্টার, তো সবাই কিন্তু চান যে এই ব্যাংকের আর ফার্দার যেন কোনো ক্ষতি না হয়। তো এখন আস্থার ঘাটতিতেও কিন্তু একটা ক্ষতি। এবং এই যে যারা বিক্ষোভ করছেন তারাও তো হয়তো সবাই হয়তো পুরোপুরি জানেনও না যে কেন, কিন্তু তারা জানেন যে ইসলামী ব্যাংক হচ্ছে তাদের একটা আশ্রয়স্থল বা তাদের ওখানে হয়তো ডিপোজিট আছে। তো এখন তাদের আস্থার জায়গাটা তো কোনোভাবে ধরা যাবে না। সরকারের আসলে পজিটিভ কমিউনিকেশন দরকার সবার সঙ্গে, যারা গ্রাহক আছেন, আমানতকারী আছেন, তাদেরকে বলতে হবে যে আসলে বাংলাদেশ ব্যাংক কী করতেছে এবং কত দ্রুত তারা একটা টাইমলাইন দিয়ে যে সময়ের মধ্যে তারা হয়তো এটা এই বোর্ড পুনর্গঠন করবেন এবং পুরো একটা যে অথরিটি, সেই অথরিটি তৈরি করে তারপরে এই বাংলাদেশ ব্যাংক এখান থেকে সরে আসবে, তখন তারা রেগুলেটরের ভূমিকায় থাকবে। এটা সবচেয়ে ভালো। এবং একটা টাইমলাইন থাকলে তখন হয় কি যে এই স্মারকলিপিও হয় না, বিক্ষোভটাও কমে যায় এবং এই যে সবার মধ্যে যে একটা এক ধরনের টেনশন, তো সেই বিষয়গুলো হয়তো থাকে না। তো এইভাবে করে এটা আমি মনে করি যে সরকারের উদ্দেশ্য একেবারে পরিষ্কার, যে এখানে একটা ইসলামী ব্যাংককে একটা সুস্থ ধারায় নিয়ে আসতে চান, আর্থিক সহযোগিতাও করতে চান এবং একই সঙ্গে এটা যাতে বিতর্ক না হয়। এবং এর ভিতরে অনেকেই হয়তো অন্যায় করেছেন, হয়তো কোনো একটা কেলেঙ্কারির সাথে জড়িত আছেন, অনেকে আছেন। তো শুধু তাদের তো নাম প্রকাশ করলেই হয় না, আসলে তো পুরো বিষয়টাকে প্রকৃতভাবে তদন্ত করে, মানে ধারণার উপরে কিছু বিচার না করে তদন্ত করে সুষ্ঠুভাবে আসলে এর সমাধান করা দরকার। তো সেইটাই আমরা সবাই চাই এবং এতে করেই আসলে এই যে যারা গ্রাহক রয়েছেন বা অন্যান্য যারা স্টেক হোল্ডার, তো প্রয়োজনে তাদের সঙ্গে একটু আলাপ আলোচনা করতে হবে, সবাইকে আসলে নিতে হবে এটা পুনরুদ্ধারের জন্য। তো সেইভাবে করে আসলে আমাদের অগ্রসর হতে হবে। সর্বশেষ একটি প্রশ্ন আপনাকে করতে চাই। এর আগে আমরা দেখেছি সম্মিলিত ইসলামী ব্যাংকের আন্দোলন এবং সর্বশেষ ইসলামী ব্যাংকের আন্দোলন। এই যে ব্যাংকিং খাতের আন্দোলন কিংবা এই যে স্মারকলিপি দেয়া কিংবা এই ধরনের বিক্ষোভ হচ্ছে, সার্বিকভাবে পুরো ব্যাংকিং ব্যবস্থার উপর তো একটা আস্থা সংকট তৈরি করছে। এই জায়গাটা আসলে কিভাবে পূরণ করবে? না, ব্যাংক মানে আর্থিক খাতের মূল ভিত্তিটা হলো জনগণের আস্থা। তো এখন এইটা যদি আমরা অনুধাবন ঠিক মতো করতে না পারি তাহলে তো আসলে হবে না। এবং এই যে পুরো খাত, সেটার অভিভাবকই বলেন আর আসলে নিয়ন্ত্রণকারী রেগুলেটর সব কিছুই কিন্তু বা শেষ ভরসাই কিন্তু আসলে বাংলাদেশ ব্যাংক। তো তার পরিকল্পনাটা কি সেটা কিন্তু এখন আমরা বুঝতে পারছি না। তো এই বারবার এই পরিবর্তন, একে চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া বা তো এই বিষয়গুলো দিয়ে তো আসলে আরও অস্থিরতা হয়। তো সুতরাং এই জায়গাতে পরিষ্কার করে বলা উচিত যে আসলে আমরা এইভাবে আসলে ব্যাংক খাতকে নিয়ে এগোতে চাই। সে সম্মিলিত ইসলামী ব্যাংককে নিয়ে বিভিন্ন রকম পরীক্ষা নিরীক্ষা হচ্ছে, কিন্তু একটা কনক্রিট ওয়ে আউট দরকার। এবং আমি মনে করি যে বাংলাদেশে অনেক অভিজ্ঞ মানুষ আছেন এবং একই সঙ্গে যে এক্সপার্ট আছেন, তো তাদের সঙ্গে বসে একটু ডায়লগ করি আমরা,
করে তারপরে দেখি একটা ওয়ে আউট নিশ্চয়ই আছে, তাই না? তো এই আমি মনে করি যে সবার মতামত নিয়ে যত দ্রুত সম্ভব এই ব্যাংকের যে পুনর্গঠন এবং পুনরুদ্ধার এবং একই সঙ্গে যে এখানকার গভর্নেন্সের প্রবলেম আছে সেগুলো সলভ করা, তো এটার জন্য পরিষ্কার যদি আমরা একটা সময়সূচি ধরে অগ্রসর হই এবং এটা একটা ফাস্ট ট্র্যাকে যেতে হবে, আবার 1 বছর 2 বছর করলে হবে না। তো এইভাবে করতে পারলে আমি মনে করি যে এই সবারই এটা যে আস্থার জায়গা সেটা কিন্তু পুনরুদ্ধারের দিকে আমরা যেতে পারবো। আমাদের প্রত্যাশা ব্যাংকিং খাতে আস্থা ফিরে আসবে এবং সবাই যাদের প্রত্যাশা আছে প্রত্যাশাগুলো পূরণ হবে। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের স্টুডিওতে সে সময় দেওয়ার জন্য। ধন্যবাদ। দর্শক, আমরা ব্যাংকিং খাতে বিভিন্ন বিষয় নিয়ে কথা বলছিলাম। আমাদের সঙ্গে ছিলেন BIISS এর গবেষণা পরিচালক ডক্টর মাহফুজ কবির।